আমি একটা ওয়ার্ল্ড সেলিব্রিটি। 100 বছর হইতে 21 বছর বাকি। দাঁত নাই, মাথায় চুল নাই, পেট মোটা, হাত পাও চিকন, শুধু কচি কচি সুন্দরী তরুণীরা তুমি করে বলতে পারবে। ওকে, কোনো ছেড়ে তুমি বলতে পারবে না। রান্না রান্না ভাত রান্না করিতেছি, বুঝেছ? আর আমি ধ্যান করিতেছিলাম, হঠাৎ করে ভাবলাম একটু আসি, তোমাদের সাথে আড্ডা মারি, দেশের খোঁজ খবর নিতে। কোনো খবর দেখলেই মন মেজাজ খারাপ হয়ে যায়, বুঝছো? আজকে বাংলাদেশে আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন, আমার বড় হবে না, সমসাময়িক, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন। যেহেতু মুক্তিযোদ্ধা ছিল, তাহলে 70+ তার বয়স, তাই না? 75+ হইতে পারে। আমার যদি 100 বছর হইতে 21 বছর বাকি হয়, তাই না? কারণ আমি মুক্তিযুদ্ধের শুধু একজন যোদ্ধা, হতো মুক্তিযোদ্ধা না, আমি একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকও বটে। 1962 সাল থেকে রাজনীতি করে আসছি। ওকে, কি বলছো? তখন 1971 সালে আমার বয়স কত বলো দেখি? তখনই দাঁড়ি বাড়ি কত কিছু হয়ে গেছে। আচ্ছা, আমি সবার টেক্সট পড়ি না, শুধু আমার নাতি কুমিল্লার ইতর। এই কই তুমি চো খাও? টিপু চৌধুরী পালাইছে কেন? টিপু চৌধুরী আসা। হ্যাঁ, সে বলে আমি, তুমি আমার দাদা, তোমাকে আদর করি, আমি তুমি বলি। নো 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 নো, অন্য বেয়াদব পোলাপানরা এতে করে প্রশ্রয় পেয়ে যায়। আমাদের সমাজে এই জন্যই তো আজ কেউ কাউকে সম্মান করে না। ডক্টর ইউনূস, অন্যান্য রাজনীতিবিদরাও নতুন প্রজন্মকে বেয়াদব বানিয়ে ফেলেছে, ঠিক কিনা? আমার শরীরও মন ভালো না, আমার বড় বউ খুব অসুস্থ, তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এক পুলিশ অফিসার বলছিল একটা কিডনি দিবে, বাংলাদেশে ট্রান্সপ্লান্ট করতে হতো, অনেক টাকার দরকার, তাই না? সমস্যা। আর ওর কথার কোনো ঠিক আছে কিনা আই ডোন্ট নো, বলছে এরকম আবেগে অনেক কথাই বলে, আসল জায়গার সব যাইয়ে দেখা যায় না। কিন্তু ব্লাডের দরকার হয়েছে পরে, ওরে বাবারে বাবারে। ও পপুলার হাসপাতালে ছিল ধানমন্ডিতে। আমি ফেসবুকে বলার পর অগণিত তরুণ, অল্প বড় 65+ এরকম পিজির ডাইরেক্টর, স্বয়ং একজন ডক্টরেট করা ভদ্রলোক, তিনি নিজের স্বেচ্ছায় রক্ত দিতে গিয়েছিলেন, কিন্তু তার বয়স বেশির কারণে তার রক্ত কাজে লাগেনি, নেওয়া হয়নি। আর টেস্ট করে দেখছে চলবে না। তারপর তরুণ অনেকে গেছিল, পরে আমাকে হাসপাতাল কর্তৃপক্ষ বলল, সেফুদা প্লিজ স্যার, আপনি আবার বলে দেন যে রক্ত পাওয়া গেছে, কারণ এত বেশি মানুষ লাইন ধরছে রে ভাই রক্ত দেওয়ার জন্য। এই যে মানুষের জন্য মানুষের যে ভালোবাসা, বাঙালিরা সত্যি সে অপূর্ব। তো যেই সাংবাদিক, মানব জমিনের সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কয়েকজন সাংবাদিক আছে, এর মধ্যে তিনি মতিউর রহমান চৌধুরী অন্যতম, মাসুদ কামাল, আই লাইক দিস 2 জার্নালিস্ট, আরও কয়েকজন আছে, সবার নাম এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, এই 2জনকে আমার ভালো লাগে। তারা স্ট্রেইট কাট, সব একদম সত্য কথা বলার চেষ্টা করে, বাস্তব অবস্থাকে তুলে ধরার চেষ্টা করে, প্রতিবাদী কণ্ঠস্বর, তাই না? তবে আমাদের দেশের সাংবাদিকদের মধ্যে অনেকেই খুব খারাপ। সাংবাদিকতা করতে যাইয়া তারা ধান্দাবাজি করে, মানুষকে ভয় দেখায় এবং মিথ্যা প্রচারণা করে, ঠিক বলে নেই? মিজান রহমান, ওয়েলকাম। কি দেখছে? না না, অসাধারণ, কি বুঝি না, বাংলা লেখছে। সেফুদা আপনাকে সালাম, সেফুদাকে খুব মিস করি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দোয়া করবে। পৃথিবীর যেখানেই থাকি আমরা, মরে যাওয়ার পরও দোয়া করা যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন, তিনি অন্তর জানেন। এই যে আমি 35 বছর পর্যন্ত বাংলাদেশের টাউট বাটপার রাজনীতিবিদ, বিশেষ করে 420 টাউট রাজনীতিবিদ। আচ্ছা ভাই, 1জন 2জন খারাপ হলে হয়, 100 জনের মধ্যে 100 জন যদি 420 হয়,
মিথ্যুক ধোঁকাবাজ প্রচারক হয়, তাহলে আপনারা কোথায় যাবেন? বারবার মানুষ আশাহত হচ্ছে। মতিউর রহমান চৌধুরী ভাইও বললেন যে শেফুদা, আমরা বারবার আশাহত হচ্ছি। অনেক আশা নিয়ে ভরসা নিয়ে শব্দবোমা মারতে মারতে শেখ হাসিনাকে, আমরা স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছি, তাই না? সবাই মিলে, বিশেষ করে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা, নতুন প্রজন্মের তরুণ তরুণীরা যেইভাবে আন্দোলনকে সফল করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, স্যালুট জানাই। কিন্তু আমাদের মতো বুড়া, দাঁত নাই, মানে এই চোখের ব্রু সাদা হয়ে গেছে, এইসব বুড়ারা ভুল পথে তাদের পরিচালিত করছে, মিসগাইড করছে, তাই না? বলবে শেফুদা আমাদেরকে বলে গরিব, শেফুদা নিজের রান্না নিজে করে, নিজের ভাত নিজে রান্ধে। ইয়াস, আমি নিজের হাতে নিজে রান্ধি, নিজের হাতে নিজে খাই। ওকে, সমস্যা আছে? আমার 2টা বউ, কিন্তু ভাত রান্নার বউ নাই ভাই, কারণ 2টা বই আমার কাছে নাই, 2 বই বাংলাদেশে থাকে। কি করবো? আমার শত্রুরা আমার কোমর ভেঙে দিয়েছে, মানে আমার অনেক ক্ষতি করেছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকরা বেশি ক্ষতি করেছে, আওয়ামী লীগ এবং জামাত 2 পক্ষই। সাইফুল ইসলাম বাবু লিখেছেন মৌলভীবাজার থেকে সিলেটি, আমি আপনার ভক্ত। সিলেটি ফগা, সিলেটি ফগারা কারো ভক্ত হয় না, ঠিক করছি না? এ ভাই, আমার লোকে মিথ্যা কথা কইয়া টেলিফোন করিয়া কয় আমি আরো 2 মাস আগে কয় যে শেখ হাসিনা আপনার সাথে কথা বলতে চায়। ভাই আমি কই তুমি কোথায়? কথা বলতে চায় কই? হাসপাতাল কোথায়? কয় আমি তার পাশেই বসে আছি, আপনি কথা বলেন। আমি বুঝছি যে ভণ্ড, মিথ্যুক ধোঁকাবাজ, সিলেটি ফগা বেশিরভাগ মিথ্যা কথা বলে। যারা বেশি ধর্ম করে এরা বেশি মিথ্যা কথা বলে। বাংলাদেশের যেটা বলছি সাংবাদিকরা, এই সাংবাদিকরা কিন্তু এটাকে একটা দেশের বলা হয় 4th স্তম্ভ। সাংবাদিকরা ইচ্ছা করলে একজনকে উঠাইতে পারে, নামাইতে পারে, একেবারে সেরা ভাড়া পেতে দিতে পারে। এই যে আমার প্রিয় সারা ভাবি এসে গেছেন। সারা ভাবি কেমন আছো? আমি তো মনে করছি বাংলাদেশে গেলে সারা ভাবির হাতের রান্না খাবো, কি কি মজার মজার রান্না বাইরে ভাই, তাই না? আমেরিকাতে যাইয়া, কানাডাতে যাইয়া কি সব দেখাইছে, আমার হিংসে হয় ভাবি। ভাবি তুমি, আমি তো যেতে পারবো না বাংলাদেশে। রাজাকার, আলবদর, আলশামস, ধর্মান্ধ, মিথ্যুক ধোঁকাবাজ, ছোট লোক, অন্ধ, ধর্মান্ধ, দলান্ধ। এই দলান্ধ, এটা আমি এই শব্দ বানাইছি, বুঝছো? দল যোগ অন্ধ, দলান্ধ, ঠিক আছে না? ধর্ম যোগ অন্ধ, ধর্মান্ধ। আমি কিন্তু পণ্ডিত, ওকে? সংস্কৃত পড়ছি, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, এগুলোতে খুব ভালো করেছি, বুঝছো না? আমি তো শিক্ষকতা করেছি। শিক্ষক হইতে হলে তো নিজেকে ভালো করে জানতে হবে। যদিও বাংলাদেশে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনেক ভুল করে, কারণ ওরা নকল করে পাশ করেছে ভাই বেশিরভাগ। অনলাইনে আসে, টকশো করে, আমি দেখি, আমার লজ্জা হয়। একজন প্রফেসর, ভাইস চ্যান্সেলর, এক্স ভাইস চ্যান্সেলর, সচিব ঠিক মতো একটা সেন্টেন্স গুছিয়ে বলতে পারে না রে ভাই। আমি সচিবদেরকেও ট্রেনিং দিয়েছি, ওকে? আমি জানি সচিবদেরকে শুধু গোলাম বানানো হয়, গোলাম। সেনাবাহিনী বা পুলিশ ডিসিপ্লিনের লোকদেরকে যেমন জি হুজুর জাহাপনা বানানো হয়, কমান্ড শোনার জন্য বাধ্য করা হয়, তদ্রূপভাবে সচিবদেরকেও জি হুজুর জাহাপনা। ফাইল লইয়া দাঁড়িয়ে থাকে ভাই একজন সচিব, অশিক্ষিত মূর্খ। এই যে পোলাপান ছাত্র, মাস্টার্সও করে নাই, এখন মন্ত্রী বানাইয়া দিছে। এরা সামনে যাইয়া সচিবরা ফাইল লইয়া দাঁড়িয়ে থাকে, বসতে না বললে বসতেও পারে না, ঠিক না? অবশ্যই রান্না করে খাওয়াবো। ইয়াস ভাবি, তুমি দূর থেকে দোয়া করবা। তুমি ভিয়েনাতে চলে আসো, বেড়াইতে আসো। ভিয়েনাতে চলে আসো মানে একবারের জন্য না, বেড়াইতে আসো। তাহলে তুমি সবাই আবার কইব যে কি ব্যাপার, সারা ভাবিকেই রেখে দিবে নাকি ভাত রান্নার জন্য। যেটা বলছিলাম, বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে 99.99% হলো মিথ্যুক ধোঁকাবাজ, প্রতারক, ধান্দাবাজ। অনেকে মনে করে পুলিশরা বেশি অসৎ, ঘুষ খায়। নাও, পুলিশরা কয় টাকা ঘুষ খায় ভাই? খাইতে হয়, তাদের বেতন কম, সুবিধা কম, কষ্ট বেশি, পরিবার চালাইতে পারে না, ওটা তাদের প্রয়োজন। এটাকে আমি তেমন অপরাধ মনে করি না। কিন্তু সাংবাদিকরা কোটি কোটি টাকা ঘুষ খায়,
এক একজন মাল্টি বিলিয়নারকে, অসৎ লোককে ভাই তারা বিভিন্ন বেকায়দায় ফেলে দেয়, ফেলে দিয়ে তার নামে রিপোর্ট করবে, যেমন বসুন্ধরার নামে রিপোর্ট করবে বলে এই ইলিয়াস হোসেন নামে এক রাজাকার কুখ্যাত বেয়াদব বদমাইশ মিথ্যুক ধোঁকাবাজ জঘন্য বেয়াদব, সে বসুন্ধরার কাছ থেকে কত কোটি টাকা চাঁদা খাইতে চেষ্টা করছিল, কিন্তু ওরা বহুত শেয়ানা। আকবর সোবহানকে আমি চিনি, তার ছেলেরাও অনেক ধুরন্ধর। ওরা দুনিয়ার মানে কি কয় দুনিয়ার ধান্দাবাজ, তাদেরকে আবার কে ধোকা দিবে বুঝেন নাই। আমি এখন বাসমতি রাইস, বাসমতি চাল, তিলডা বাসমতি, 1 কেজি বাসমতি চালের দাম 600 টাকা 700 টাকা পর্যন্ত বাংলাদেশি টাকায়। তোমরা তো গরিব, তোমরা আগে 3 বেলা ভাত খাইতা, এখন 1 বেলাও খাইতে পারো না। আমার হাঁসু আপার সময়ে 3 বেলা ভাত খাইতে পারতা, ঠিক আছে না? কিন্তু এখন বাংলাদেশে আগামী বছর এই দিনে বসবা ঠেলা। এখন তো বলতে 1 বেলা খাইতে পারো, আগামী বছর ওই 74 সালে কিসের দুর্ভিক্ষ হয়েছে, তার চেয়ে বড় দুর্ভিক্ষ হবে। কারণ ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছে, রাষ্ট্র পরিচালনায় তার কোনো অভিজ্ঞতাও নেই। আজে বাজে লোকজনদেরকে নিচে বুড়া বুড়ি সব কন্ডম মাল, তারপরে ছাত্র নিচে 2 জন 3 জন নিছিল, একজনকে তো পার্টি কিংস পার্টি বানাবার জন্যে তাকে মন্ত্রীর চেয়েও আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, ঠিক আছে না? সে আবার পাড়ার ছেলে, গোরানের ছেলে, তার বাবা সেখানে শিক্ষকতা করেন। আচ্ছা, তার নাম হলো নাহিদ ইসলাম, তাই না? তারপরে একটারে দিছে ওরা কুমিল্লার ইটর, আগে ফেসবুকে আমার ফেসবুকের ফ্যান লিস্টে ছিল, ওটা আমি ব্লক করে রাখছিলাম, বিরক্ত করতো, প্রায় টেলিফোন করতো। এর নাম হলো আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব। এ তো দুনিয়ার মানিজ্য সব ডুবেছে, উল্টাপাল্টা কাম করে। তার বাপ নাকি এলাকাতে চুরিদারি করে, কি কি ঘটনা ঘটাইছে, এদেরকে বের করে দিতে হবে। পুরা তত্ত্বাবধায়ক এই ইন্টারিম গভর্নমেন্ট এটাকে ঢেলে সাজাইতে হবে, এভাবে হবে না। মাহফুজ আলম এখন তো কি আয় রে কি মজার মজার স্লোগান দেয় পোলাপানে, ঠান্ডা না মাহফুজ, বোতল না মুলা। আরে ভাই হাঁটতে হাঁটতে আমি আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েরা রে ভাই এত মেধাবী, এত সুন্দর সুন্দর স্লোগান বানায়, তাৎক্ষণিকভাবে কবিতা বানায়, স্লোগান বানায়, গান বানায়। ও মাই গড, মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদের মাথায় এত বুদ্ধি দিয়েছ। ইয়েস, এবং ওদের সাহস আছে। কয়েকটা মেয়েকে দেখেছি, আরে নাচছে নাচছে ওরা কি সুন্দর স্লোগান দেয়। দীপ্তি চৌধুরী, ও তো সাংবাদিক এবং উপস্থাপিকা। আমার মনে আছে ওকেই রাজাকারের মাইয়া কি জানি বলছিল প্রাক্তন বিচারপতি মানিক সাহেব, এবং সে প্রতিবাদ করেছে, প্রতিবাদী কণ্ঠ। সে স্লোগান দিয়েছে দেখলাম যমুনা আমাদের প্রধান উপদেষ্টার বাড়ির সামনে গিয়ে। অনেক সুন্দর, দেখতেও সুন্দর। তোমরা দীপ্তি চৌধুরীকে বলবে আমি তাকে পছন্দ করেছি, তাকে ধন্যবাদ দিবা, বুঝছা? মামুন আল মুত্তাকিম কি লিখেছে দাদু, শাহবাগী নারীদের নিয়ে কিছু বলেন। শাহবাগী নারী, শাহবাগী বলছো কেন? গণজাগরণ মঞ্চের রাকি আক্তার আমার ভাগ্নি হয়, শুধু ভাগ্নি নয়, এরা আমার পিঁপড়া বাহিনী। শাম্মী হক, ও এখন জার্মানিতে থাকে, সে ভিয়েনাতে আসছিল, আমাকে রান্না করে খাওয়াইছে, মাছ ডাল ভাত আরো কত কিছু। এরা এক একজন বিপ্লবী, সমাজ পরিবর্তনের অগ্রণী সৈনিক। শিরিন হক বর্তমানে নারী সংস্কার যেই কমিশন করেছে সেই কমিশনের প্রধান। অনেক সুন্দর সুন্দর প্রস্তাব করেছে তারা, কিন্তু কাঠমোল্লা ভণ্ড বদমাইশেরা উল্টাপাল্টা কথা বলছে, তাকে গালাগালি করেছে। কাঠমোল্লা কুত্তার বাচ্চারা জুতার বাড়িতে তোদের দাঁত ফেলে দিব। ওকে, আমি দেশে থাকলে তোদের একদম নুনুর গোড়া কেটে দিতাম। শালার পুতেরা ওই যে কোথায় পাবনার আটঘরিয়া, কোথায় নাকি আটঘরিয়া নাকি এক উপজেলায়, সেখানে বিএনপির নামে বদনাম আনার জন্য সেখানে ঝগড়া করেছে। কি মসজিদের ভিতরে কোরআন, নিজেরা কোরআন শরীফে হাদিস শরীফে আগুন লাগাই দিছে। এরকম করছে তারা সেই 2013 সালেই তো না, বায়তুল মুকাররমের মধ্যে যত সব কোরআন কিতাবের
যেসব লাইব্রেরি বইয়ের দোকান সেগুলোতে আগুন লাগাই দিয়েছিল। জামাতে ইসলাম হলো জমের হাতে ইসলাম, জামাতে ইসলাম। এরা ইসলামের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু, স্বাধীনতার শত্রু, প্রগতির শত্রু। যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদের এদেশে রাজনীতি করা তো দূরের কথা, এদেশের থাকারই অধিকার নেই। আচ্ছা ভাই, তারা বলে ৭১ সালে তারা ভুল করে নাই, তারা রাজাকার ছিল। তো রাজাকার বললে তারা রাগ করে কেন? এই কথা বলা তো দেখি। যেমন আমি মুক্তিযুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক মুক্তিযোদ্ধা ছিলাম। ১৯৬২ সাল থেকে রাজনীতি করি। ৬৯-এর গণ অভ্যুত্থানের একজন অগ্রণী ভূমিকায় ছিলাম ছাত্র নেতা হিসাবে। ইস্ট পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন করতাম এবং মুক্তিযোদ্ধা হিসাবে আমি গর্ববোধ করি। আমাকে মুক্তিযোদ্ধা বললে তো আমি কাউকে গালাগালি করি না, বলি না যে হেই আমারে মুক্তিযোদ্ধা বললি কেন। তাহলে রাজাকাররা কেন রাগ করে? তোমাদের মাথায় ঢুকে এই নতুন প্রজন্মের লেখাপড়া করো, তোমরা তো অনেক বুদ্ধি আছে। রাজাকাররা যদি ভালো কাজ করে থাকে, যদি ভুল না করে থাকে, তাদের পূর্বপুরুষরা নব্য রাজাকার আছে না নতুন, কাজে আপনি আমাদেরকে রাজাকার বলেন কেন সেপুদা? আমার তো জন্ম হয়েছে মাত্র সেদিন, আমার বয়স এখন 14 বছর, 15 বছর, 20 বছর বা তার একটু বেশি, 50-এর নিচে। আমি বলি তোমরা হয়েছ নব্য রাজাকার। যেমন অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করলে আমরা তাদেরকে নৌ মুসলিম বলি, মানে নব্য মুসলিম। এসব জিজ্ঞেস করবা তোমরা তাদেরকে। 30 লক্ষ মানুষ হত্যা করেছে, তার জন্য তারা ক্ষমা চায় নাই। আর শেখ হাসিনাকে বিপদে ফেলে চক্রান্ত করে ওরাই মেরেছে। ওরা 5,200 কতজন পুলিশ হত্যা করেছে, থানা লুটপাট করেছে, থানার অস্ত্র নিয়ে গেছে, আগুন লাগিয়ে পুলিশদেরকে মেরে ফেলেছে। সিরাজগঞ্জে একজন নারী পুলিশ, তার বাচ্চা ছিল পেটে, শি ওয়াজ প্রেগন্যান্ট, সে কেঁদেছে, বলছে প্লিজ প্লিজ স্যার, ভাই, বাবা, আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা আছে। এরা জামাত শিবিরের, এদের মনে প্রাণে কোনো দয়া নেই, এদের দরকার ক্ষমতায় আসা। বাংলার মানুষ এত বেকুব নয়। এইসব জামাত শিবির, এইসব ভণ্ড ধর্মবাদীদের বাংলার মানুষ কখনো ভোট দিবে না। এরা চক্রান্ত করে ক্ষমতায় আসতে চায়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। আমি বললাম যে কি ব্যাপার, দেখলাম টেলিভিশনে জামাতের লোকরা খুব খেপে গেছে, মোল্লারা, জামাতের আমির সহ। জামাতের আমির একদিন বলেছে, দেখছি, সে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো। এত বড় স্পর্ধা তারা কোথায় পায়? তারা আগে রক কেটে কেটে মানুষকে ভয় দেখিয়ে তারপরে বিভিন্নভাবে আবার কোচিং সেন্টার করে বিভিন্নভাবে তারা ক্ষমতা দখল করেছে। এইসব ভণ্ড বাকধার্মিক ধর্মের নামে রাজনীতি করে মানুষকে ধোকা দেয়, বোকা মানুষদেরকে ধোকা দেয়, ধর্মান্ধ মানুষদেরকে শিক্ষিত হতে দেয় না। কোরআনের ব্যাখ্যা তারা করে না, দিল গড়া হাদিস বানায়, কোরআন পুড়ে টুড়ে। এগুলো এখন বিএনপির নেতা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে মিথ্যা সাজাইছে কাহিনী। হাবিব আমাকে বলেছে, না ভাই, সে আমার ছোট ভাই, একসাথে আমরা বিআইডিএসে চাকরি করেছি, সে আমার অনেক জুনিয়র। সেই হাবিব, সে একজন মুক্তিযোদ্ধা ছিল, সংগঠক ছিল, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিল। যে কোনো কারণে শেখ হাসিনার সাথে রাগ করে সে বিএনপিতে চলে এসেছে। যেমন করে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ফজলুর রহমান ভাই, অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের, হাইকোর্টের উনি সিনিয়র একজন অ্যাডভোকেট, আইনজীবী, অত্যন্ত মেধাবী এই ফজলু ভাই। ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে, তার আগেও, মুক্তিযুদ্ধের আগে 69-এর গণ অভ্যুত্থানের আগে থেকে আমি এদেরকে চিনি। একসাথে রাজনীতি করেছি, যুদ্ধ করেছি একসাথে। এইসব নেতাদেরকে, তারপরে সুলতান মনসুর ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, এইসব যারা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে, এদেশের স্বাধীনতার জন্য পঙ্গু হয়েছে, জীবন দিয়েছে, তাদের কোনো মূল্যায়ন